বাংলাদেশে এখন যা ঘটছে তা কি আসলেই স্বতঃস্ফূর্ত কোনো বিশৃঙ্খলা নাকি খুব ভেবে চিনতে তৈরি করা একটা সংকট? চলুন ব্যারিস্টার নিজুম মজুমদারের বিশ্লেষণটা একটু তলিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি এর আড়ালে ক্ষমতার খেলাটা ঠিক কী। তো চলুন শুরুতেই দেশের পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক। বাংলাদেশ কিন্তু এখন একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা ঘটছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আর পুরো দেশের ভিত্তিটাকে যেন নাড়িয়ে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? এই যে রাজপথে এত আগুন, এত আক্রোশ, এর পেছনে কোন শক্তিগুলো কাজ করছে? কারা এই সহিংসতায় উস্কানি দিচ্ছে যা কিনা পুরো দেশটাকেই গ্রাস করে ফেলার হুমকি তৈরি করেছে? দেখুন, সংকটটা কি উস্কে দেওয়া কিছু ঘটনা পরপর ঘটেছে। হামলা শুধু ছায়ানটের মতো সাংস্কৃতিক কেন্দ্রে থেমে থাকেনি। আঘাত করা হয়েছে প্রথম আলো বা ডেলি স্টারের মতো পত্রিকার অফিসেও, যেগুলোকে গণতন্ত্রের স্তম্ভ ধরা হয়। তারপরই ঘটল ভারতবিরোধী অ্যাক্টিভিস্ট ওসমান হাদির হত্যাকাণ্ড, আর একেবারে শেষে ভারতীয় হাই কমিশনে হামলা। এগুলোকে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো কারণ নেই। মনে হচ্ছে যেন অস্থিরতা তৈরির জন্য এগুলো এক একটা পরিকল্পিত ধাপ। এই সমস্ত ঘটনার পর খুব তাড়াতাড়ি একটা নির্দিষ্ট নারেটিভ বা বয়ান কিন্তু ছড়িয়ে দেওয়া হলো। বেশিরভাগ আলোচনাতেই এই সংহিংসার জন্য দায়ী করা হলো একটা বাইরের শক্তিকে, আর সেটা হলো ভারত। সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটা ছড়িয়ে দেওয়া হলো সেটা বেশ সরল। ভারত তার সমালোচক ওসমান হাদিকে খুন করেছে, আর এই বিশ্বাস থেকেই নাকি ভারতীয় কূটনীতিক মিশনে হামলা চালানো হয়েছে, এরকমটাই ব্যাপকভাবে বলা হচ্ছে। কিন্তু ঠিক এই জায়গাতে ব্যারিস্টার নিজুম মজুমদার একটা বড়সড় প্রশ্ন তুলেছেন। তার প্রশ্নটা খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী। ভারতের মতো একটা গ্লোবাল পাওয়ার কেন ঢাকার কোনো এক অলিগুলির অ্যাক্টিভিস্টকে মারতে যাবে? মোটিভটা কি? আর এই একটা প্রশ্নই কিন্তু আমাদের একটা আরও ভয়ঙ্কর সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে। নিজুম মজুমদারের মতে এই যে এত বিশৃঙ্খলা, এর উৎস আসলে দেশের বাইরে না, বরং এটা দেশের ভেতরেরই কিছু শক্তির যত্ন সহকারে সাজানো একটা রাজনৈতিক চাল। এখানে দুটো একেবারে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা। একদিকে প্রচলিত ধারণাটা হলো ভারত একজন সমালোচককে সরাতে তাকে খুন করেছে, আর অন্যদিকে মজুমদারের তত্ত্ব বলছে জামাত বা এনসিপির মতো গোষ্ঠীগুলোই ওসমান হাদিকে তৈরি করেছে এবং পরে তাকে শহীদ বানিয়ে দিয়েছে শুধু একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। মানে লড়াইটা আসলে বিদেশি ষড়যন্ত্র বনাম দেশি ষড়যন্ত্র। মজুমদার এই গেম প্ল্যানের কয়েকটা ধাপের কথা বলছেন। প্রথমত, একজন ভারত বিরোধী মুখকে সামনে নিয়ে আসা। দ্বিতীয়ত, নিজেদের তৈরি করা সেই চরিত্রকেই শেষ করে দেওয়া। তৃতীয় ধাপে দোষটা সোজা চাপিয়ে দেওয়া বাইরের কোনো শত্রুর ওপর। চতুর্থত, দেশ জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। আর আসল উদ্দেশ্য 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনকে যে কোনোভাবে আটকে দিয়ে ক্ষমতা ধরে রাখা। এই কৌশলটা বোঝানোর জন্য তিনি একটা দারুণ উপমা ব্যবহার করেছেন। বলছেন, সাপুরের বাক্সে যদি সাপই না থাকে সে কি খেলা দেখাবে? মানে হলো, রাজনৈতিক খেলায় টিকে থাকতে হলে অনেক সময় নিজের শত্রু নিজেকেই তৈরি করে নিতে হয়, যার বিরুদ্ধে লড়াই করা যাবে। তিনি আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন করছেন, সবাই যদি ইসলামপন্থী হয়ে যায় তাহলে মোল্লাদের ব্যবসা কি নিয়ে হবে? এই কথাটা কিন্তু আগের ধারণাটাকেই আরও জোরালো করে। রাজনৈতিক হোক বা ধর্মীয়, অনেক গোষ্ঠীরই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একজন অন্য বা শত্রুর দরকার হয়। এবার চলুন এই পুরো বিশ্লেষণটাকে একটু বড় হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে দেখা যাক। নিজুম মজুমদারের মতে এখন যা যা ঘটছে তা আসলে একটা 54 বছরের পুরনো প্রকল্পের অংশ, যার উদ্দেশ্য হল জাতীয় পরিচয়টাকেই বদলে দেওয়া। এই টাইমলাইনটা খেয়াল করলে বোঝা যায় কিভাবে একটা দেশের মূল ভিত্তিটাকেই ধীরে ধীরে বদলে দেওয়া হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধ ছিল একটা ধর্মনিরপেক্ষ বাঙালি পরিচয়ের জয়, কিন্তু এরপর সময়ের সাথে সাথে একটা উল্টো বয়ান তৈরি হতে শুরু করলো যে ভারত আসলে বাংলাদেশকে তার এই যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হচ্ছে, এর প্রমাণ হিসেবে তিনি পাকিস্তানি মেজর সিদ্দিক সালিকের একটা ভয়ঙ্কর উক্তি তুলে ধরেছেন। 71-এর যুদ্ধের পর সিদ্দিক সালিক লিখেছিলেন, আজ হোক বা কাল তারাই প্রতিশোধ নেবেই।
মজুমদার মনে করেন আজকের এই ঘটনাগুলো আসলে পাকিস্তানপন্থী শক্তিগুলোর সেই বহুদিনের পুষে রাখা প্রতিশোধেরই একটা বাস্তবায়ন। তাহলে বাংলাদেশ এখন কোন দিকে এগুচ্ছে? চলুন নিজম মজুমদারের বিশ্লেষণের একেবারে শেষ অংশে যাওয়া যাক, যেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে তার বেশ হতাশাজনক একটা মূল্যায়ন তুলে ধরেছেন। নিজম মজুমদার কিন্তু কোনো রকম রাগঠাক না করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বা ফেল্ড স্টেট বলছেন। একটা ব্যর্থ রাষ্ট্র বলতে বোঝায় এমন একটা দেশ যার রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামো এতটাই ভেঙে পড়েছে যে সরকারের আর কোনো নিয়ন্ত্রণই নেই। তার ভাষায় এটাই এখন বাংলাদেশের বাস্তবতা, একটা বানানা রিপাবলিক। তার সবচেয়ে বড় ভয়টা হলো এই সমস্ত অস্থিরতার শেষ লক্ষ্য একটাই, বাংলাদেশকে একটা পাকিস্তানি ধাঁচের তালেবান রাষ্ট্র বানানো। এর মানে হলো দেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিকে পুরোপুরি মুছে দিয়ে তার জায়গায় একটা ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন এড়ানোর জন্য এত আয়োজন কেন? নিজম মজুমদারের পেছনে একটা খুব শক্ত কারণ দেখাচ্ছেন, টাকা। অভিযোগ আছে যে বর্তমান সিস্টেমের সাথে জড়িত কিছু ব্যক্তির প্রায় ৬৬ বিলিয়ন মানে ৬,৬০০ কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে। এখন যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার জন্য এটা তো একটা বিরাট কারণ হতেই পারে। এই পুরো বিশ্লেষণ শেষে আমরা একটা খুব ঠান্ডা অস্বস্তিকর প্রশ্নের সামনে এসে দাঁড়াই। ১৯৭১-এর সেই প্রতিশোধ কি তাহলে সত্যিই বাস্তবায়িত হতে চলেছে? নিজম মজুমদারের এই বিশ্লেষণটা আমাদের এমন এক ঐতিহাসিক সংকটের মুখে দাঁড় করিয়ে দেয়, যার উত্তর হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।